দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনের যুদ্ধে, বাণিজ্যের, সমাজের, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সে খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের একাত্ম সংযোগ। আগামীকাল ষষ্ঠ যে উপজেলা নির্বাচন সেটি হতে যাচ্ছে এবং প্রথম ধাপে হতে যাচ্ছে। এখন পর্যন্ত কমিশনের যে ঘোষণা তাতে 139টি উপজেলায় আগামীকাল ভোট হবে 8টা থেকে এবং বিকেল 4টা পর্যন্ত এই ভোট চলবে। এরই মধ্যে আমরা জানি যে জামালপুরের সরিষাবাড়ির যে উপজেলা নির্বাচন সেটি স্থগিত করা হয়েছে। আর প্রধান নির্বাচন কমিশনার আজ সকালে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি জানিয়ে দিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনের ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে সতর্ক আছে কমিশন। আমরা আসলেই জানতে চাই কতটুকু সতর্ক অবস্থানে আছে কমিশন, প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে কিনা, কারণ এবারের উপজেলা নির্বাচন কিছুটা হলেও ভিন্ন। সেই আলোচনা শুরু করবার আগে চলুন দর্শক প্রতিবেদনটি দেখে আসি। জাতীয় নির্বাচনের পর কমিশনের দ্বিতীয় বৃহত্তম আয়োজন উপজেলা পরিষদ নির্বাচন। দলীয় প্রতীকে না থাকা আর দলীয় সিদ্ধান্ত না মানার প্রেক্ষাপটে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের ভোট গ্রহণ। ভোট গ্রহণের সর্বশেষ প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, উপজেলা নির্বাচন করা অপরিহার্য। নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে কমিশন চেষ্টা অব্যাহত রেখেছে। স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। কে কীভাবে নির্বাচনটাকে দেখবেন সেটা আমাদের বিষয় নয়, আমরা আমাদের মতো করে দেব। সেই দিক থেকে এটা নিয়ম রক্ষার ভোট কিনা, এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না। নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। এদিকে আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে অংশ নেওয়াতে কমিশন কোনো ধরনের বেকায়দায় নেই বলে জানান সিইসি। আমরা কোনো বেকায়দায় নেই। আর এটা একটা ভালো দিক যে রাষ্ট্রীয় যে সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, সেটা যখন বিঘোষিত হয়েছে স্পষ্টভাবে, সেটা বরং নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার ক্ষেত্রে সহায়ক হবে। তারপর যদি বলে থাকেন কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমে যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। নির্বাচনকে সুষ্ঠু করতে প্রার্থী সমর্থক সহ সবাইকে সহনশীল আচরণ করার আহ্বান জানান সিইসি। আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, যেমনটা প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য শুনছিলাম, যেহেতু আগামীকাল ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপ, যেটি 4 ধাপে এবার হতে যাচ্ছে, এরই মধ্যে কিন্তু আলোচনায় আছে এই উপজেলা নির্বাচন, কারণ রাজনৈতিক মাঠে এবারই একটু ব্যতিক্রমভাবে নির্বাচন হতে যাচ্ছে। সেটি হচ্ছে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হতে যাচ্ছে। আমরা আলোচনা করতে চাই সেটি কতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে এবং নির্বাচনের পরিবেশ শান্ত রাখা যাবে কিনা, কারণ অতীত বলে আমাদেরকে স্থানীয় নির্বাচন সহিংসতার দিকে আসলে রূপ নেয়। যুক্ত আছেন অতিথি হিসেবে আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব স্থানীয় সরকারের, এবং একই সাথে জাহিদুল হাসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজের। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এবং স্বাগত একাত্তর সংযোগে আলোচনায়। আমি যদি প্রথমেই সাবেক স্থানীয় সরকার সচিবের কাছেই আসতে চাই, যিনি সরাসরি আসলে এই ব্যবস্থাপনার সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন, আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে যদি আসি, সেটি হচ্ছে আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে যে আসলেই কি নির্বাচন এবার প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে? প্রথমেই দেখেন যে প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন, যেমন সকল দলের অংশগ্রহণ বা বড় দলগুলোর অংশগ্রহণ, সেখানে তো আমরা নাই, সেখানে খামতি থেকেই গেছে। সেই জন্যই তো প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে বললেন, কে বর্জন করলো কে পছন্দ করলো কিছু না, এটা তার জন্য অনিবার্য একটা কাজ। তো সেখান থেকে আপনি বুঝে নিতে পারেন যে এটা কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এখন আসি যে নির্বাচনটা হচ্ছে সেখানে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে। মূলত শাসক দল এবং শাসক দলের সাথে যারা একজন আছেন তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিছু সংখ্যক স্বতন্ত্র প্রার্থী থাকতে পারেন, বিএনপির কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এরকম মিডিয়াতে প্রকাশিত হয়েছে। সুতরাং এখানে একটা নির্বাচন হবে এবং নির্বাচনে মানুষজন ভোট দিতে আসবে। ভোট দিতে আসলে কতজন ভোট দিতে আসে এবং কিরকম প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা বোঝার জন্য একটু অপেক্ষা করতে হবে। বাট তত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমার মনে হয় না। এটা এক পেশে একটা নির্বাচন হতে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় জাহিদুল হাসান বিট্টু, আপনার কাছে কি মনে হয় যে এক পেশেই আসলে হতে যাচ্ছে, নাকি আমরা দেখছি যে দলীয় প্রতীক ঠিকই নেই, কিন্তু ক্ষমতাসীন দল এবং একই সাথে মাঠের বাইরে যারা বিরোধী দল বিএনপি, তাদের প্রার্থীরা তো আছে, দলের নির্দেশনা উপেক্ষা করে তারা নির্বাচনে অংশ নিচ্ছে?
এটা আপনি আমাকে জি বলছেন? জি। আচ্ছা, আমার এখানে আজান চলছিল তো আমি শুনতে পাইনি। আচ্ছা, জি। না, যে প্রশ্নটা করেছেন যে এক পেশে বা একতরফা কিনা, তো এটা তো বলার অপেক্ষা রাখে না, তাই না? যেহেতু আপনার এই নির্বাচনটাকে আপনি রাজনীতিকরণ করে ফেলেছেন আগেই, প্রতীক দিয়ে রাজনৈতিক দলের অংশগ্রহণ, যদি সেই অবস্থাটা না থাকতো যে যে যার মতো ইলেকশন করবে, তখন আপনি বলতে পারতেন কে কোন দল আসলো কি আসলো না সেই বলার সুযোগ থাকতো না। যেহেতু এটাকে রাজনীতিকরণ করে ফেলেছেন এবং প্রধান বিরোধী দলের অংশগ্রহণ নেই, পাশাপাশি আরো ইন্টারেস্টিং হলো সংসদের যে বিরোধী দল তারা অফিসিয়ালি একজন প্রার্থী দিয়েছে, মানে লাঙ্গল প্রতীকে কাল নির্বাচন করবেন একজন। তো এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, এটা আপনার প্রতিদ্বন্দ্বিতাহীন একপেশে নির্বাচনী। আবার এটা নির্ভর করবে আগামীকাল ভোটার টার্ন আউটের মধ্য দিয়ে। যদি আপনি দেখা যায় যে হ্যাঁ, বিরোধী দল বর্জন করেছে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন অনেক সময় রাজনীতি কাজ করে না, অনেক বেশ কিছু বিএনপির প্রার্থীও আছে, আবার যেখানে বিএনপির প্রার্থী নেই সেখানে বিএনপির লোকজন আবার আওয়ামী লীগের প্রার্থীর পক্ষেও কাজ করছে, কারণ লোকাল ইকুয়েশন এক এক জায়গায় এক এক রকম। ওখানে যদি একটা আপনার 40-50% ভোট যদি আসে, তাহলে বলতে পারেন যে না, ভোটার টার্ন আউট ভালো হয়েছে, এটা একপাশে হয়নি। কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নির্বাচনটা একতরফা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে সিইসি বললে যেটি নিয়ম রক্ষার ভোট নয়, এটি নির্বাচনটি করা অনিবার্য, কারণ গণতন্ত্রকে সামনের দিকে নিয়ে যেতে হবে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, আসলে কি তাই? দেখেন, এটা তো আবার তাত্ত্বিক আলোচনায় চলে যাচ্ছেন। নিয়ম রক্ষা বা আইন রক্ষা অথবা গণতন্ত্রকে শক্তিশালী করার কথা যদি বলেন, তাহলে অনেকগুলো বিষয় আসবে। নিয়ম রক্ষা এক জিনিস, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে আপনার এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এটা জাজ করাটা ঠিক হবে না। সেখানে আপনার জাতীয় নির্বাচনকে আলোচনায় নিয়ে আসতে হবে, জাতীয় রাজনীতির চরিত্রকে আলোচনায় আনতে হবে, জাতীয় রাজনীতির ধরনকে আলোচনায় আনতে হবে। তো এখন যে পার্লামেন্ট নির্বাচনে বিরোধী দল, বড় দলগুলোর অনুপস্থিতি, সেখানে আপনার একটি স্থানীয় সরকার নির্বাচন যেখানে সরকার পরিবর্তনের কোনো বিষয় নেই, যেখানে নীতি নির্ধারণে পরিবর্তনের কোনো বিষয় নেই, তো সেখানে আপনার গণতন্ত্র শক্তিশালী হওয়া না হওয়া খুব বেশি হেরফের করে বলে আমার মনে হয় না। তবে তৃণমূলে গণতান্ত্রিক চর্চা, স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু একটা গণতান্ত্রিক চর্চার সুযোগ আছে, সেই চর্চাটা হতে পারে। তো সেই চর্চাটাও আমি দেখছি যে যেহেতু বেশ কিছু দল বর্জন করছে, সেটাও আপনার ব্যাহত হচ্ছে। এখন কেন বর্জন করছে, বর্জন করা উচিত কি উচিত না, সেটা আবার আলাদা ডিবেট, সেই ডিবেট করতে গেলে আপনার অন্য আলোচনায় যেতে হবে। তবে ওভারঅল আমি মনে করি যে নির্বাচনের বাইরে ক্ষমতা পরিবর্তন বা নেতা নির্বাচন বা প্রতিনিধি নির্বাচন আর তো কোনো উপায় নেই। আছে সামরিক শাসন, আরেকটি আছে আপনার গণঅভ্যুত্থান। হ্যাঁ, দুটো জায়গা আছে আপনার নির্বাচনের বাইরে আসা, সেটা তো কাম্য নয়। তো একটি দেশ ঠিকমতো পরিচালনা করতে গেলে আমি মনে করি একটি সুষ্ঠু নির্বাচনেরও বিকল্প নেই। এই প্রসঙ্গটি আসলে এসেছে যে যেহেতু আপনারাও বলছিলেন যে কার্যত কোনো বিরোধী দল মাঠে নেই, নির্বাচনে অংশ নিচ্ছে না, এমনকি সংসদের যে বিরোধী দল আছে জাতীয় পার্টি, তারাও খুব একটা এই নির্বাচনে আগ্রহী নয়, যার ফলে তখন যেহেতু ক্ষমতাসীন দলের নিজেদের প্রার্থী, সমর্থিত প্রার্থী, স্বজনরা প্রার্থী, সেই জায়গা থেকে আসলে যে এটা মেয়াদ শেষ হয়ে গেছে তাই নির্বাচনটা করতে হবে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে কি মনে হয়, আপনিও কি মনে করেন এটি সেই নিয়মটাই মানবার জন্যই আসলে নির্বাচনটা হচ্ছে? আসলে মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে তো একটা নির্বাচন করতে হবে এবং আমাদের আইন তাই বলে। সুতরাং আইন অনুসারে একটা নির্বাচন করতে হবে। এখন আপনারা যে বিতর্কতা করলেন, মানে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে বিতর্কতা করলেন, এটা কি নিয়ম রক্ষার নির্বাচন, উনি একদম স্ট্রেট বলতে পারতেন জি এটা আইন অনুযায়ী আমাদেরকে করতে হবে। উনি নিয়ম রক্ষা না করে উনি বললেন অনিবার্য। এখন আপনি নিয়ম রক্ষা অনিবার্য এইসব বিতর্ক করে তো কোনো লাভ নেই। আইনে আছে আপনার মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন করতে হবে এবং তারপরে আবার গণতন্ত্র শক্তিশালীকরণ, এই যে সব কথাবার্তা যে বলা হলে হয় কি যে অনেক ওপেন অ্যাঙ্গেল আলোচনা করতে হয়, এটার সাথে গণতন্ত্র শক্তিশালীকরণের কি সম্পর্ক, যে নির্বাচনে
সকল দল অংশগ্রহণ করে না, মানুষরা অংশগ্রহণ করে না ঠিকমতো নমিনেশন পেপার জমা দিতে পারে না। ঘটনা তো ঘটেছে, একটা দুইটা তিনটা চারটা হলেও ঘটনা ঘটেছে, তাই না? তো ঘটনা ঘটে, স্বজনরা নির্বাচন করেন, মন্ত্রীদের আত্মীয় স্বজনরা নির্বাচন করেন, আপনার আমাদের সংসদ সদস্যরা এই নির্বাচনে তাদের ভূমিকা রাখছেন, তাদের আত্মীয় স্বজনকে আপনি বাড়িতে করছেন, সেটাও সংবিধানে অ্যালাউ করে না, কারণ সংবিধান বলে যে আপনার একটা কোয়ালিফিকেশন আছে, আপনি কি হলে নির্বাচন করতে পারবেন। সেখানে আপনি কারো আত্মীয় কারো স্বজনের জন্য নির্বাচন করতে পারবেন না এরকম বারণ করে না। কিন্তু ধরেন একটা দল তার শৃঙ্খলার জন্য এটা হয়তো চেষ্টা করেছে, বাট চেষ্টা করে কতটা সফল হয়েছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো এই ধরনের একটা নির্বাচনে আপনি প্রত্যাশা করতে পারেন না যে এটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে। জাহিদুল আহসান পিন্টু যেটা বলেছেন যে এইটা তৃণমূল পর্যায়ের মানুষেরা হয়তো ভোটে আগ্রহী হবে। উনি একটা ফিগার বলেছেন 40-50% ভোট যদি পড়ে তাহলে বোঝা যাবে যে নির্বাচনে লোকজন আগ্রহী ছিল, বোঝা যাবে। প্রতিদ্বন্দ্বিতামূলক হবে কিনা এটা বোঝা যাবে না, আগ্রহী ছিল এটা বোঝা যাবে। আসলে দেখেন আমাদের ফিগার কি বলে, আমাদের স্ট্যাটিস্টিক্স কি বলে, এই তৃণমূল পর্যায়ের এইসব লোকাল গভর্নমেন্ট নির্বাচনে সবসময় 80% বেশি ভোট পড়ে। সুতরাং সেখানে 40% ভোট পড়লে বুঝতে হবে যে বাকি লোকেরা ভোট দিতে আসেনি, মানে বাকি লোকদের নির্বাচনে আগ্রহ নেই। আরেকটা জিনিস পিন্টুর সাথে যোগ করতে চাই যে উনি বলেছেন দুইটা আছে, যে একটা সামরিক শাসন আর একটা হচ্ছে গণ অভ্যুত্থান। সামরিক শাসন আমরা চাই না, কেউই চান না গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, বাট গণ অভ্যুত্থান চাই না এরকম বলা যাবে না। পরিস্থিতি হয়নি সেটা। হ্যাঁ, মানে গণ অভ্যুত্থান কখন কি কারণে হবে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক বিষয়ের সমাধান হয়েছে, বাংলাদেশে হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এটার অংশ এবং পৃথিবীর অনেক দেশে এটা হয়েছে। সুতরাং গণ অভ্যুত্থান, আলম ভাই আমি একটু ভুল হয়েছে, তাহলে আমি শুধরিয়ে নেই। গণ অভ্যুত্থান চাই না বিষয়টা না, গণ অভ্যুত্থান হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি, এখনো হয়নি, দেখি না। মানে তো আমি আপনিও সেই গণ, এটার ভিতরেই অবশ্যই সেটার অংশ হব আমরা তখন। অবশ্যই আপনারা যেমনটা বলছিলেন যে কোনো ধরনের সামরিক যে এর আগে বাংলাদেশের যে অভিজ্ঞতা সেরকম কোনো ব্যবস্থার মধ্যে আসলে বাংলাদেশ যেতে চায় না। আমরাও আসলে সেই দিক না গিয়ে যদি এই দিকে একটু আলোচনা করি, সেটা হচ্ছে এই যে মন্ত্রী এমপিদের স্বজনরা যাতে নির্বাচনে অংশ না নিতে পারে, যে দলীয় নির্দেশনা, এটি নিয়ে এক ধরনের যে আলোচনা চলছে যে তৃণমূল নেতাকর্মীরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত তারা সুযোগ পাচ্ছেন না, যারা এরই মধ্যে ক্ষমতায় আছেন নানাভাবে সংসদ সদস্য থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন সংগঠনের সাথে, তারা আবার হচ্ছে নির্বাচনে অংশ নিচ্ছেন। এইটি বিভেদটি অনেক প্রকট আকার হয়ে যায় কিনা এক, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে দলীয় প্রতীকে নির্বাচনটি না করার কোনো ফায়দা কি আদৌ আসলে ক্ষমতাসীন দল পাচ্ছে কিনা, নাকি বিভেদ খুব প্রকট আকার ধারণ করেছে। যেমনটা আমরা আলোচনা করছিলাম, উপজেলা নির্বাচন আগামীকাল প্রথম ধাপে হতে যাচ্ছে। নানা রকম আসলে খবরের ভিড়ে যেটি সবচেয়ে বেশি আলোচিত, যে দলীয় যারা হচ্ছে নেতাকর্মীরা রয়েছেন বা সংসদ সদস্যরা রয়েছেন তারা হচ্ছে নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারেন কিনা সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন উঠেছে, কারণ তারা কোনোভাবেই তাদের দলের নির্দেশনা মানছেন না। আমরা এই প্রশ্নটি রেখে গিয়েছিলাম বিরতির আগে, আলোচনাটি আমরা সেখান থেকে শুরু করব। তবে তার আগে আরেকজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার সাথে দর্শক আপনাদেরকে একটু পরিচয় করে দিই। অধ্যাপক ডক্টর নাসিম মানু, তিনি উপ উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ। অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। জাহিদুল হাসান মিন্টু, আপনার কাছে আসলে সেই প্রশ্নটি আমি করতে চাই যে দলীয় নির্দেশনা না মেনেই যে প্রভাব হতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয় যে মন্ত্রী এমপিদের স্বজনরা তো নির্বাচনে দাঁড়িয়ে গেছেন? প্রথমত আমি এই সিদ্ধান্তটার পক্ষে না। আর যদি এই সিদ্ধান্ত আপনি দলীয়ভাবে নিতেই পারেন, দলের নেতাদের আত্মীয় স্বজনরা নির্বাচন করতে পারবে না, তো এটা শেষ মুহূর্তে এসে ঘোষণা দিয়ে আপনি, আমার কাছে মনে হয়েছে দল সুচিন্তিতভাবে আওয়ামী লীগ এই সিদ্ধান্তটা ঘোষণা করে নেয়। এটা যদি করতো তাহলে জাতীয় নির্বাচনের আগে এই ধরনের একটা ধারণা যদি দেওয়া হতো তাহলে এক ধরনের প্রিপারেশন থাকতো। তখন যারা পার্লামেন্ট ইলেকশনে নমিনেশন পেয়েছে, নমিনেশন পাওয়াই তো জয়ী হয়ে যাওয়া অনেকটা, তো তখন প্রিপারেশনটা অন্যরকম হতো যে ঠিক আছে আমি এই ইলেকশনে আছি বা এই ইলেকশনে নাই, পরবর্তী উপজেলা নির্বাচন হচ্ছে সেখানে প্রিপারেশনটা নেব। সেই সুযোগটা আওয়ামী লীগ তার নেতাকর্মীদের দেয়নি, মানে স্বজনদের অর্থে যেটা বলে। তারপরে আপনার স্বজনদের আরেকটা বিষয় আছে, আপনি দেখবেন যে এমপি হয়েছেন এবার প্রথম, তার ভাই বা চাচা 20 বছর ধরে উপজেলা চেয়ারম্যান, 3-4বার উপজেলা চেয়ারম্যান, তো তার দোষটা কি? সে আগে 3বার উপজেলা চেয়ারম্যান হয়েছে, এবার 4র্থবার মতো হওয়ার চেষ্টা করবে, মাঝখানে তার ভাই
বিনা প্রতিদ্বন্দ্বিতাই হোক, অথবা আপনার বিদ্রোহী দলের বিদ্রোহীর সঙ্গে জিতে এমপি হয়ে গেছে, তো সে কেন বঞ্চিত হবে? এইটা আপনি সহজে তৃণমূলদের বুঝাতে পারবেন। কারণ এই নির্বাচন তো একটা বড় দল, তারপরে হলো আপনার ক্ষমতায় তাদের দল। তো নির্বাচন তো শুধুমাত্র জনপ্রতিনিধি হয় না, বাংলাদেশে নির্বাচিত হওয়া একটি লাভজনক পদে যাওয়া। এখানে কিছু এখানে আরেকটি একটু বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে যদিও গণমাধ্যমগুলো এই কথাই বারবার বলছে যে এটা ক্ষমতাসীন দলের খুব একটা সুচিন্তিতভাবে কোনো সিদ্ধান্ত হয়নি, আবার কেউ কেউ বলছে যে এটি অনেকটা নির্বাচনের কৌশল। আপনার কাছে কি মনে হয় আসলেই কি সেটি? এটা আমার মনে হয় না কৌশল। কৌশল হলে দল আগে বসে সিদ্ধান্ত নিত, দিক নির্দেশনা দিত এবং বাধ্য করতো দলকে। এই জায়গায় আমার মনে হয়েছে কোন কোন নেতার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাও এখানে কাজ করেছে, বলে ফেলেছেন, তার স্বার্থ দেখেছেন। আপনি দেখবেন দলের প্রধান পরে বক্তব্য দিয়ে ক্লিয়ার করেছেন স্বজন বলতে কারা বুঝায়। তো স্বজন বলতে কে, এটা দলীয় প্রধানের এই 15 দিন পরে এসে বুঝাতে হলো কেন? আপনি যদি সুচিন্তিত ভাবে দল এটা বলতো, তাহলে তো নতুন করে ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল না, সেই ব্যাখ্যাটা শুরুতেই আপনি দিতে পারতেন। তার মানে দলের নেতারা একরকমের ব্যাখ্যা দিয়েছে, দলের প্রধান পরে এটা ক্লিয়ার করে দিয়েছে যে ছেলে মেয়ে স্ত্রী বা হাজবেন্ড তারা হলো আপনার স্বজন। এখন চাচাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, তাদের সমস্যাটা কি? তারা তো নির্বাচন করতে পারবে, বা ভাইও করতে পারে। তো আপনি যখন রাজনীতিটা করতে দিচ্ছেন, দুই ভাই, আমি ধরেন আমি আর আপনি দুই ভাই বোন, আমি রাজনীতি করছি, আপনিও রাজনীতি করছেন, আপনি একটি পদে আছেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, আমি হয়তো এমপি হয়ে গেলাম। তো আপনি যখন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি বা প্রেসিডেন্ট হতে পারছেন, তো আপনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবেন না কেন? তো সেটা দল আপনাকে বঞ্চিত করবে কেন? তো এইটা আপনি মানবেন কেন? এইটাই আমি বলছি যে এটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল হলে একরকম ছিল। আওয়ামী লীগ তো ক্যাডার ভিত্তিক রাজনীতি করে না, হ্যাঁ, এটা পপুলার রাজনীতিও করে। তো সেখানে ওই সবাই মিলে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে যদি জানানো যেত আমার ভবিষ্যতে নির্বাচন আসছে, নির্বাচনটা আমার এইরকম হবে, তোমরা এই গাইডলাইন ফলো করবা, সেই গাইডলাইনগুলো যথাযথভাবে দেওয়া হয়নি। ওই নেতারা প্রেস কনফারেন্স করে অথবা প্রেস রিলিজ দিয়ে অথবা নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত এসেছে কিন্তু কেন্দ্রীয় কমিটির বৈঠকের, সেটা হচ্ছে অনেক পরে। সো আমি মনে করি যে একে তো সরাসরি আপনি বলতে পারবেন না নির্বাচনে অংশ নিন, এটা তার গণতান্ত্রিক রাইট। আবার আপনি দলের সিদ্ধান্ত দিতে পারেন, দল এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আপনি যে বহিষ্কার করবেন, যাকে নির্বাচন আপনার সিদ্ধান্ত না মেনে নির্বাচন করবে, তাকে বহিষ্কার করলে কিছুদিন পর তাকে আবার নিয়ে নেন, এই রেওয়াজ আমাদের রাজনৈতিক দলগুলোতে পুরনো। আজ পর্যন্ত পার্মানেন্ট বহিষ্কার হয়নি। অবশ্যই। এবং যে কঠোর বহিষ্কার হয়েছিল গাজীপুরের, তাকেও আবার দলে নিয়েছে। তো আমাকে আজ বহিষ্কার করেন, কাল আবার দলে চলে আসবে, আমি এটা মানবো কেন? এর ফলে আসলে এই যে মানে হাইকমান্ডের নির্দেশনা না মানার যে এক ধরনের চর্চার মধ্যে চলে যাচ্ছেন নেতারা, এবং একই সাথে তৃণমূল সাথে কেন্দ্রীয় নেতাদের যে দূরত্ব দিনকে দিন তৈরি হচ্ছে, সেটি আসলে ঘুচানোর কোনো পন্থায় আসলে দেখেন কি না? আমাদের সাথে যেহেতু আরেকজন অতিথি আছে, আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে এই প্রশ্নটি থাকবে। তবে আমরা যেতে চাই অধ্যাপক ডক্টর নাসিম বানু আপনার কাছে, কারণ আরেকটি খবর আমরা দেখেছি গতকাল টিআইবি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে তারা বলছে এখন পর্যন্ত এইবারের যে উপজেলা নির্বাচন সবচেয়ে বেশি সেখানে যারা প্রার্থী হয়েছেন তারা অনেক ক্ষমতাশীলের পাশাপাশি তারা অনেক টাকার উৎসের মালিক, এবং সরাসরি আসলে তারা একেবারে কোটিপতি হিসেবেই চিহ্নিত সমাজে। আপনার কাছে কি মনে হয় যে এই যে আমরা সংসদ নির্বাচনে দেখেছি ব্যবসায়ীদের সংখ্যা এবার বেশি, স্থানীয় নির্বাচনে আমরা সে একই রকম ব্যবসায়ীদের সংখ্যাটি বেশি দেখছি, এর ফলে তৃণমূলের যে নেতারা দিনকে দিন নির্বাচনের জন্য অপেক্ষা করেছেন বা আন্দোলন করেছেন, সংগঠনকে সংগঠিত করে রেখেছেন, তাদের প্রতি একটা অবিচার হলো কিনা? ধন্যবাদ আপনাকে। তৃণমূলের ব্যবসায়ী নেই, আপনাকে এই কথা কে বলবে? আমি আমার প্রশ্ন করার কথা না, হচ্ছে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে গবেষণা করেছে, ওনাদের গবেষণাগুলো অনেক সময় ইন্টারন্যাশনাল ইস্যু থাকে, অনেক কিছু বিষয় থাকে, সে প্রসঙ্গে আমি যাচ্ছি। আমি শুধু আপনাকে বলবো একজন রাজনীতিবিদের তো একটা পেশা থাকতে হবে। একজন রাজনীতিবিদ যখন নির্বাচন করেন তখন ওনার দীর্ঘদিনের একটা রাজনৈতিক জীবন থাকে। সোজা কথা আমরা যেটা বলতে পারি যে অনেকে যদি বলেন যে নিবেদিত প্রাণ হয়ে রাজনীতি করে, অনেকে এখন থেকে রাজনীতিকে পেশা হিসাবেও বেছে নেন, রাজনীতি একটা পেশা মনে করেন, এবং সেটার মধ্যে উনি পদ্ধতিগতভাবে জীবনে ওনার পরিকল্পনা করে আঁকান, এটাও একটু পেশা মনে করেন। এবং পেশাটা কিন্তু কোনো নেগেটিভিটি না, পেশা মনে করাটা কিন্তু একটা পজিটিভিটি, আমি অন্তত মনে করি। তাহলে আমি আমার প্রফেশনের প্রতি কমিটেড থাকবো।
তাহলে একজন রাজনীতিবিদ উনি ফুল টাইম রাজনীতি করে, উনি কখন চাকরি করবেন? এরপরেও তো প্রায় বোধহয় 19% মতো কৃষক আছে নাকি, কৃষিকাজ যারা করে। তাহলে ওনার জীবিকা নির্বাহ করবেন কিভাবে উনি? এটা তো ভালো যে আপনি মনে করছেন যারা ওয়েল অফ তারা নির্বাচনে আসছে। কেন? আমরা কি উদ্যোক্তা চাচ্ছি না? তাহলে উদ্যোক্তা কারা হবে? আমরা ধরেই নিচ্ছি যিনি নির্বাচন করেন উনি জনকল্যাণমুখী মানসিকতার অধিকারী। তো জনকল্যাণমুখী মানসিকতা, উনি বিজনেসম্যান, উনি উদ্যোক্তা, উনি নিজের জন্য কর্মসংস্থান করবেন, উনি অন্যের জন্য কর্মসংস্থান করবেন। এতে আমি কোনো নেগেটিভিটি দেখছি না। আমি মনে করি যে এটি ভালো কথা। বরঞ্চ হতে পারে যে আগে কখনো গবেষণা করে দেখা হয়নি সেইভাবে। কারণ কোনো না কোনো আপনি বলবেন যে হ্যাঁ 2014 থেকে বা 2019-এর তুলনায় এবার রেট বেড়েছে। সরি, এটা জাতীয় ইলেকশনের কথা বলে ফেললাম। আপনার গত 2 নির্বাচনের 4র্থ ধাপের 5ম ধাপের থেকে রেট বেড়েছে। বাড়বেই তো। কারণ এই জন্য যে মানুষ এখন কর্মমুখী হচ্ছে। মানুষ এখন নিজের কর্মসংস্থান নিজে করছে। কিন্তু এখানে দুঃখিত আপনাকে থামাতে হচ্ছে, একই সাথে সেটা হচ্ছে যে প্রশ্নটি রাখতে চাই যে আপনি যেভাবে বলছেন যে উদ্যোক্তা অথবা ব্যবসায়ীরা যদি আসেন এই যেটি সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত একটি কোনো পেশায়, অর্থাৎ রাজনীতি বা স্থানীয় সরকার নির্বাচনের প্রশাসনিক জায়গায়, তারা দিন শেষে আসলে কতটুকু সাধারণ মানুষের কথা ভাবেন? কারণ অতীতে অনেক সময় আমরা দেখেছি এ ধরনের পদ পদবি নিয়ে তারা তো সেটির অবমূল্যায়ন করেছেন, তারা নানা ধরনের অপকর্মও করেছেন, সেই উদাহরণও তো আসলে আছে। আমি আপনার সাথে বিতর্কে যাব না, কিন্তু আমি এখানে একটা কথা বলবো যে দেখেন, আমরা যখন বলে থাকি যে স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করে, এই গণ্যমান্য ব্যক্তিরা যেমন স্কুল টিচার, কলেজ টিচার, সেরকম স্থানীয় পর্যায়ে যারা প্রকৃতপক্ষে যদি বলেন সম্পদশালী লোকজন, তো এই সমস্ত সম্পদশালী লোকজনরা কোথা থেকে এসছে? হয় তার কৃষিকাজ থেকে সে সম্পদ অর্জন করেছে, সেটিও ব্যবসা, কারণ ওনাকে তো কৃষিজাত দ্রব্য বিক্রি করতে হয়েছে, উনি তো সব ভোগ করেন, তাহলে ওনার অর্থের উৎসটা কোথেকে আসছে? এবং এমনও হতে পারে স্থানীয় পর্যায়ে খামার করেছেন, ওনারা কাজ করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, কৃষিজাত দ্রব্য। স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তির অর্থের উৎসটা কোত্থেকে? ওনার নিজস্ব নিশ্চয়ই ওনার নিজের কর্মসংস্থান আছে, উনি নিজে নিশ্চয়ই কিছু একটা করেন। কিন্তু একই সাথে ছোট করে যদি যুক্ত করি যে অনেকেই হলফনামায় তাদের, আপনি যেভাবে বলছেন যে যারা এসেছেন এখানে কোটিপতি যে প্রার্থীরা নির্বাচন করার জন্য, অনেকে হলফনামায় তো সেই তথ্যটি ভুল দিয়েছেন। তারা দেখিয়েছেন যে রীতিমতো যে তারা একেবারেই হচ্ছে গরিব, তাদের সেরকম খুব একটা অর্থের সম্পদ নেই। তো এই যে একটি মিথ্যা তথ্য দিয়ে জনগণের আমি সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার প্রথম পর্যায়ে যখন অবস্থা হয়, তাহলে সেই মানুষটি কতটুকু আসলে জনগণের সেবক হবে, সে প্রশ্ন অবশ্যই থাকলো। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আসলে এর আগে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, এই যে দলীয় নির্দেশনা না মেনে স্বজনরা নির্বাচনে অংশ নিচ্ছেন, তৃণমূলের সাথে যে দ্বন্দ্ব, সেটি প্রকট আকার ধারণ করছে কিনা, কি মনে হয় আপনার কাছে? না, একটা বড় দলে তো নানান সমস্যা থাকে এবং দ্বন্দ্ব থাকেই। সেটা কতটা প্রকট আকারে ধারণ করবে সেটা দেখা যাবে, ভবিষ্যৎ বলতে পারবে। এর ফলে আসলে সাধারণ যারা তৃণমূল নেতারা রয়েছেন, মাঠ পর্যায়ে নেতা রয়েছেন, তারা আগ্রহ হারিয়ে ফেলবেন কিনা রাজনীতিতে, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, তৃণমূল নেতাদের রাজনীতিতে আগ্রহ থাকার কি কোনো কারণ আছে নাকি? মানে আমি প্রশ্নটাকে উল্টায় দেখতে চাই যে আপনি দেশে যে রাজনীতি চলছে, আপনি আজকে উপজেলা নির্বাচনের জন্য খুব আপনি বলছেন যে তৃণমূল নেতাদের কেন আসছে না, তাদেরকে কেন মূল্যায়ন করা হচ্ছে না। আপনি যে পার্লামেন্ট নির্বাচন হয়ে গেল সেখানে কি মূল্যায়ন করা হয়েছে? বা এর আগে যে পার্লামেন্ট নির্বাচন হয়েছে সেখানে কি তৃণমূল নেতাদের মূল্যায়ন করা হয়েছে? তৃণমূলে যারা কর্মী আছেন, নেতা আছেন, তাদের হলো নিজের খায়ে অমুক, ওকে, ব্র্যাকেট, ওটা আর বললাম না, নিজের খেয়ে নৌকা, নিজের খায় ধানের শীষ, নিজের খেয়ে ওইটা, এইটা হলো তৃণমূলের কাজ। আর ব্যবসায়ীদের কাজ, যাদের টাকা আছে, যারা নমিনেশন কিনতে পারেন, ওই যে মনোনয়ন বাণিজ্য হয় না, ওটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, তো তাদের কাজ হলো তৃণমূলে এরা সবকিছু করবে, এরা পোড় খাবে, এরা জেলে যাবে, এরা পুলিশের মার খাবে। আর তাদের কাজ হলো একসময় যখন নেতা হওয়ার সুযোগ হবে, তখন যে আপা যেটা বললেন যে তারা কি ব্যবসায়ীরা কেন করবে না, পেশা থাকতে হবে। ইয়েস, পেশা থাকতে হবে, কিন্তু আপনি সেই পেশা এবং রাজনীতি দুটো একসাথে করেন। আপনি ছাত্র জীবনে রাজনীতির সাথে যুক্ত হন, আপনি যুবক অবস্থায় রাজনীতির সাথে যুক্ত হন এবং ব্যবসাটাও করেন। আপনি এসে হঠাৎ করে, আপনি কোনোদিন রাজনীতির মাঠে থাকলেন না, আপনার অনেক টাকা, হঠাৎ করে এসে আপনি কেন্দ্রীয় নেতাদের কনভিন্স করে, বাণিজ্য করে আপনি যখন যান, তখন এটা প্রশ্ন হয়। এই ফান্ডামেন্টাল কোশ্চেনটা তো বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি একজন ছিলেন, তিনি তুলেছেন যে পার্লামেন্টের 70-এর বেশি ব্যবসায়ী, 70%-এর বেশি কেন তুলেছেন? তিনি দেখিয়েছেন এবং টিআইবি দেখিয়েছে যে তারা ঠিকমতো রাজনীতি করে নেই। তার রাজনীতি থাকুক, ডাক্তার, চিকিৎসক,
অথবা আইনজীবী, শিক্ষক, তারা একসময় রাজনীতি ছিলেন, তারাও তো একটা পেশাতে ছিলেন। তো ব্যবসায়ীরা রাজনীতিতে থাকতে পারে, এটা তাদের মৌলিক অধিকার, কিন্তু তাদেরকে রাজনীতিতে তৃণমূল থেকেই থাকতে হবে সেটা নাই। আমাদের যে ব্যবসায়ীরা এখন রাজনীতিতে আছেন বা যারা পার্লামেন্ট নির্বাচন করছেন, যারা উপজেলা নির্বাচন করছেন, তাদের আসলে তৃণমূলে কোনো রাজনীতি করেন না। তারা এখান থেকে টুক করে কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে নমিনেশনটা নিয়ে যান বা সাপোর্টটা নিয়ে যান। এখন তো আর মার্কা নেই, সাপোর্টটা নিয়েছেন এবং তারা যে ওখানে রাজনীতি এই বাস্তবতায় আসলে নির্বাচনটি কতটা শৃঙ্খলার মধ্যে থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা? কারণ স্থানীয় নির্বাচনে আমরা সহিংসতার খবরগুলো অনেকবার দেখি। ৭১ সংযোগে যেমনটা আমরা উপজেলা নির্বাচন আগামীকাল হতে যাচ্ছে সেটি নিয়ে আলোচনা করছিলাম। আইন শৃঙ্খলার বিষয়টি বরাবরই উপজেলা নির্বাচনের সময় সামনে আসে বা স্থানীয় নির্বাচনের সময়, কারণ তখন আমরা অনেক বেশি সহিংসতা হতে দেখি। যেহেতু আগামীকাল প্রথম ধাপের উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, এই ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ৪ ধাপের মধ্যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক বেশি মোতায়েন থাকবে। বিশেষ করে যদি আমরা দেখি কমিশনের হিসেব অনুযায়ী ৫৯ জেলার ১৩৯ উপজেলার ১০,৬০৫টি ভোট কেন্দ্রে নিরাপত্তার মাঠে ৮৩,০০০ পুলিশ রাখার সিদ্ধান্ত হয়েছে। সাদা পোশাকে নজরদারি থাকবে এবং যে কোনো পরিস্থিতির জন্য হেলিকপ্টারও প্রস্তুত রাখবে, সেরকম আবার খবর দিয়েছে র্যাব। আমাদের সহকর্মী নাদিয়া শারমিন করেছেন এই বিষয়টির প্রতিবেদন, চলুন সেটা দেখে আসি। রাত পেরোলেই ৫৯টি জেলার ১৩৯টি উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ। দলীয় প্রতীক না থাকায় জাতীয় নির্বাচনে অংশ না নেওয়া দলগুলোর কিছু সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছেন। আবার সরকার দলীয় একাধিক প্রার্থী ও সংসদ সদস্যদের স্বজনদের কেউ কেউ আছেন ভোটের মাঠে। ফলে সংঘাতের শঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর মধ্যে জোরদার প্রস্তুতি চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী এই ৩ ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাগুলোতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলছে পোশাক ও সাদা পোশাকে নজরদারি। যে কোনো জরুরি কোনো তথ্য যদি থাকে তাহলে সারা 999-এর মাধ্যমে সেটি আমাদেরকে জানাতে পারে। প্রায় ৮৩,০০০ পুলিশ সদস্য সেই নির্বাচনে দায়িত্ব পালন করবে। র্যাবের কমান্ডো টিম প্রস্তুত আছে, বম ডিসপোজাল টিম প্রস্তুত থাকবে এবং ডগ স্কোয়াড আমাদের প্রস্তুত থাকবে এবং সার্বক্ষণিকভাবে আমাদের হেলিকপ্টার প্রস্তুত রেখেছি। আমাদের যে ম্যাজিস্ট্রেটগণ আছেন সেই ম্যাজিস্ট্রেটগণ তাদের দায়িত্ব পালন করবেন, মোবাইল কোর্ট পরিচালনা করবেন। ব্যাটালিয়নগুলোতে 2টি টহল এবং র্যাব সদর দপ্তরে 4টি স্ট্রাইকিং। প্রস্তুতির খবর আমরা আসলে শুনছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জাহিদুল হাসান পিন্টু, আপনার কাছে একটু আসতে চাই, কি মনে হয় যে প্রস্তুতি এর মধ্যে না হয়েছে সেটি এই যদি ইতিহাসের কথা আমরা আসলে চিন্তা করি সেই জায়গা থেকে নিরাপত্তা ব্যবস্থাটিকে আসলে জোরদার বলা যায়? এটা নিয়ে এত ভাবছেন কেন আমি যেটি বুঝতেছি না। এই নির্বাচনে আপনার যেহেতু অপোজিশন নাই, প্রতিদ্বন্দ্বিতা নিজেরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যদি ঘটায় তাহলে নিজেরাই ঘটাবে, ভালো যদি রাখে তার নিজেরাই রাখবে। আপনি দেখবেন যে গত সাধারণ নির্বাচনে সবচেয়ে কম সহিংসতা হয়েছে, মানে অংশগ্রহণমূলক হলো কি হলো না, ভোটার টার্ন আউট আসলো কি আসলো না, সেটা এক ডিবেট তো। কিন্তু আবার যদি বলেন যে সহিংসতার দিক দিয়ে যদি বলেন যে সবচেয়ে কম সহিংসতা গত নির্বাচনে হচ্ছে। কেন? ওখানে আপনার প্রতিদ্বন্দ্বিতা ছিল না, প্রতিরোধের ডাকও কেউ দেয়নি, বর্জনের ডাক দিয়েছিল। 2014-তে যেমন প্রতিরোধের ডাক দিয়েছিল, সেখানে সহিংসতার মাত্রা তো দেখেছেনি কি করে। নর্মালি আপনার আমাদের দেশে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে মারামারি কাটাকাটি বেশি হয়, প্রাণহানি বেশি ঘটে। বিশেষ করে ইউপি নির্বাচনে 100-র উপরে মানুষের প্রাণহানি ঘটে, মানে অভিজ্ঞতা তাই বলে, আমি যা দেখেছি। তো এবারের নির্বাচনটা যেহেতু নিজেরাই অনেকটা, তো প্রভাব বিস্তারের চেষ্টা তো কেউ না কেউ করবে, এটা খুবই স্বাভাবিক। নির্বাচনে আপনি 100 ভাগ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা ওই জায়গায় নিয়ে যান নাই, বা আমার গণতন্ত্র বা আপনি সবাই অমন জায়গায় পৌঁছাই নাই যে আমি ভোটটা দিয়ে চলে আসবো। কিছু জায়গায় ঘটনা ঘটতে পারে, কিন্তু খুব বড় রকমের সহিংসতা ওই যে আগে যেগুলো হতো দেখতাম, মনে হয় না ওই রকম। কিন্তু কিছু জায়গায় তো আমরা দেখেছি বিএনপির এবং জামায়াতে ইসলামের অনেক প্রার্থীও আছেন, তারাও দলের বললাম কিছু জায়গায় তো আপনার খুবই স্বাভাবিক, এটাকে আমি স্বাভাবিকই বলবো, কারণ বাংলাদেশের বাস্তবতায় নির্বাচনে কিছু সহিংসতা এটা স্বাভাবিক। ওই পর্যায়ে আমরা এখনো পৌঁছাই নাই। আপনি আমার কাছ থেকে একদিনে আশা করবেন যে একদম ফ্রি অ্যান্ড ফেয়ার, কোথাও কোনো টু শব্দ হবে না, ওই নির্বাচনের জায়গায় রাজনৈতিক সংস্কৃতি তো আমরা গড়ে তুলিনি। সেই জায়গাতে আমি বলছি যে এটা অত বড় থ্রেট বা বড় ধরনের কোনো সহিংসতা সংঘাত আমার কাছে ওটা মনে হচ্ছে না। এটা পুলিশও
কিছু কিছু জায়গায় পুলিশও আপনার দেখবেন কাউকে সাপোর্ট করছে, অ্যাডমিনিস্ট্রেশনও কোথাও সাপোর্ট করছে, কিন্তু প্রতিরোধ না থাকলে তো কিছু করার থাকবে না। আরেকটা বিষয়, আপনার যদি সময় থাকে আমি 1 মিনিট বলে নিই। এখানে যে আলোচনাটা আসছিল ইন্টারেস্টিং, সেটা নিয়ে কথা বলা দরকার ছিল, যে আপনার রাজনীতিতে ব্যবসায়ী, হ্যাঁ, এটা নিয়ে আমার মনে হয় আমি অনুরোধ করবো এটা ভালো একটা অনুষ্ঠান করেন সময় করে। তার কারণ দেখেন ব্যবসায়ীর সংজ্ঞা কি, এটা নিয়ে তো ডিবেটও হয়। এই যে আবু আলম ভাই বলতেছিলেন যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি একজন ব্যবসায়ী হয়, এখানে যে আমাদের যে গবেষণাগুলো হয় পাইকারি অর্থে সবাইকে ব্যবসায়ী বলে দিই। যেমন ধরেন আমরা আপনি বলেন আমি বলেন টিভিতে রেগুলার বলতাম বাণিজ্য মন্ত্রীর কথা আগেরবার, টিপু মুন্সি, হ্যাঁ, যে ব্যবসায়ী যদি বাণিজ্য মন্ত্রী হয়, তো উনি ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী হয়েছেন। তো ওনার রাজনৈতিক অবস্থানটা যদি দেখেন, উনি রাজনীতি শুরু করেছেন আপনার 60 বছর আগে। উনি তৃণমূল রাজনীতি করে এসেছেন। গুলশান থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন 24 বছর, থানা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন। হ্যাঁ, উনি 60 বছর রাজনীতি করে এসে এরপরে ব্যবসায় ঢুকে বিজিএম এর নেতা হয়েছে, কিন্তু পরিচয়টা দেই কিন্তু ব্যবসায়। কিন্তু একই সাথে আবার উদাহরণ এরকমও আছে, যেমন নুরকে আনি, ওনাকে অভিনেতা বলি, উনিও তো ব্যবসা করেন প্রায় 40 বছর। জি, আপনি যেমনটা বলছিলেন, আমরা হয়তো এই বিষয় নিয়ে আরো একদিন আলোচনা করতেই পারি, কারণ যে ব্যবসায়ীদের সংখ্যা বারবারই আসলে সামনে আসছে। যেমন অনেক দিন ধরে পিছনে থেকে রাজনীতি করে ব্যবসায়ী হয়েছেন, আবার অনেকে ব্যবসায়ী থেকেই রাজনীতিবিদ হয়ে গেছেন। আবু আলম শহীদ খান, আপনার কাছ থেকে ছোট করে শেষ মন্তব্য শুনে আসলে শেষ করতে হচ্ছে আলোচনা। না, আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রিপারেশনের কথা আপনারা বললেন, মানে এটা অনেক বড় প্রিপারেশন। সেই তুলনায় আমি সংঘাতের সম্ভাবনা খুব কম দেখি। সংঘাত তেমন একটা হবে না, কিছু একটা হতে পারে অল্প স্বল্প, বাট আমার মনে হয় খুব ভালোভাবেই নির্বাচন উতরে যাবে, মানে যে নির্বাচন হচ্ছে। আর র্যাবের যে দেখলাম যে একেবারে বোম ডিসপোজাল ইউনিট, হেলিকপ্টার, কমান্ডো প্রস্তুত আছে, অত দূর পর্যন্ত যেতে হবে বলে আমার মনে হয় না। তবু দেখি কালকের পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে যেতে হয়েছে কিনা। আমার মনে হয় র্যাবের এই প্রিপারেশন ভালো, বাট এটার প্রয়োজন হবে না। নাসিম বানু, আপনার কাছ থেকে শেষ মন্তব্য যদি শুনে নেই, কেমন হবে আগামী নির্বাচন? আমি আশা করছি একটা ক্রেডিবল নির্বাচন হবে, অংশগ্রহণমূলক হবে, কারণ যে প্রস্তুতি নির্বাচন কমিশনের, তাতে যারা ভোট কেন্দ্রে যাবেন তারা মানসিক একটা শান্তি নিয়ে যাবেন বলে আমি মনে করছি। কারণ দ্বাদশ সংসদ নির্বাচনেই কিন্তু নির্বাচন কমিশন একটা পর্যায়ে পৌঁছে গেছেন এবং স্থানীয় প্রশাসন কিন্তু যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছে। নিশ্চয়ই আমরা আসলে আশা রাখতে চাই কালকে নির্বাচন যেটি হতে যাচ্ছে উপজেলা, সেটি সবাই যতটুকু আগ্রহ নিয়ে তাকিয়ে আছে যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এবং কোনো বিশৃঙ্খলা অবস্থা হবে না। আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে।